বিবিসি তো সারা বিশ্বে এই ধরনের কেলেঙ্কারি করে বেড়ায়। মানে পৃথিবীর এমন কোনো রাষ্ট্র নেই যে রাষ্ট্র নিয়ে বিবিসি আংলি করেনি। এবার ডিপ স্টেটের কথা শুনে তার থেকে কথা মানে কি পয়সার ব্যাপার, পয়সা নিয়ে এবারে শেখ হাসিনার পিছনে লেগেছে। সাম্প্রতিক যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে একটি 10 সেকেন্ডের অডিও ক্লিপ কাটছাট করে, তার আগা নেই পাছা নেই, মধ্যিখানের কাটছাট করে একটা ভিডিও 10 সেকেন্ডের ক্লিপ একটা বাজারে ছেড়ে দিয়েছে। তারা বলছে এই জুলাই আগস্টে যত এই যে গুলি চালানোর ব্যাপারগুলো ঘটেছিল এই ঢাকা শহর এবং অন্যান্য অঞ্চলে, সেটা নাকি শেখ হাসিনার একটা ফোনালাপে অংশ, তিনি পুলিশকে নির্দেশ দিচ্ছেন। আসলে এটা হোলি আর্টিজানে যখন ওই জঙ্গি হামলা হয়েছিল সেই সময়কার একটা অডিও ক্লিপের 10 সেকেন্ডের একটা অংশ, যার বললাম যার আগে কিছু নেই, পেছনে কিছু নেই, মধ্যখানে 10 সেকেন্ডের অডিও একটা ক্লিপ। এই ক্লিপ কি এরকম ক্লিপ কিন্তু ওরা করে 2019 সালে যখন মোদিজি দ্বিতীয়বার যখন জিতে আসার সম্ভাবনা যখন প্রবল, সেই সময়তে গুজরাট দাঙ্গার ছোট ছোট ক্লিপ কেটে কেটে নিজেদের সুবিধা মতো ক্লিপ কেটে কেটে একটা 15 মিনিটের একটা ভিডিও বানিয়েছিল এই বিবিসি বানিয়ে যথারীতি প্রচার করার পর তারপর কেন্দ্রীয় সরকার থেকে ব্যাপক চাপ দেওয়া হয় এবং নরেন্দ্র মোদী নিজে ফোন করেন বিবিসির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। এত খেপে গেছিলেন, কারণ ওখানে মোদিজির কোনো রোলই ছিল না। গুজরাটে যে দাঙ্গা হয়েছিল সেই দাঙ্গা নিয়ে যখন মামলা হয়েছিল, সিবিআই 21 ঘন্টা টানা নরেন্দ্র মোদীকে জিজ্ঞাসাবাদ করেছিলেন। নরেন্দ্র মোদী সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিলেন এবং সুপ্রিম কোর্ট থেকে ক্লিন চিট নিয়ে এসেছিলেন। তারপরে এই ঘটনাটা বিবিসি করে। বিবিসি করার পর তারপর যথারীতি বিবিসির বিরুদ্ধে একটা মামলা হয়। বিবিসি তারপর ক্ষমা চেয়ে, বিবিসি ক্ষমা চাইতে ওস্তাদ। এই যে এখন যদি আওয়ামী লীগ যদি মামলা করে, বিবিসি এরকম ক্ষমা চাওয়ার কিন্তু অনেক অতীত ইতিহাস আছে। আমি একটা করে আপনাদের দেখাচ্ছি। মানে এরা পয়সা খেয়ে, এক সময় ওখানে কাজ করেছি, আমার ওই সময় মানে ওই প্রতিষ্ঠানের কর্মী হিসেবে নিজেকে বলতে লজ্জা করে। আর আমি তো ভেতরের সমস্ত খবর জানি, কিন্তু ওই যে একটা এগ্রিমেন্ট ছিল, অফিসের কোনো ব্যাপার আমরা বাইরে লিক করতে পারবো না যতদিন না আমি বিবিসিতে আছি, এবং বিবিসি ছেড়ে দেওয়ার পরও এটা একটা শর্ত ছিল। সেই শর্ত অনুযায়ী আমি বিবিসির ভেতরের কোনো কথা বলতে পারবো না। কিন্তু এটা তো বাইরের ঘটনা, এটা তো বিবিসি একটা কেলেঙ্কারি করেছে, আবার ক্ষমা চাইবে। বিশ্বজুড়ে প্রচুর ক্ষমা চেয়েছে। আমি একটা করেও আপনাদের উদাহরণ দিচ্ছি। হাউ বিবিসি লাইড উইথ রিডার্স অ্যাবাউট controversial prosecutors who are staging a rigged trial over July August. এটা বিবিসি থেকে করা হয়েছে। কন্ট্রোভার্সিয়াল স্টেট প্রসিকিউটর অ্যাডমিটস, ভালো করে শুনুন, আমি এটা বড় করে করছি। কন্ট্রোভার্সিয়াল স্টেট প্রসিকিউটর অ্যাডমিটস স্বীকার করেছে টু হ্যাভ সাপ্লাইড দ্য লেস দ্যান 10 সেকেন্ড ফেব্রিকেটেড অডিও টু বিবিসি। ফেব্রিকেটেড জালি অডিও বিবিসির কাছে পাঠানো হয়েছিল, সেটা বিবিসি স্বীকার করে নিয়েছে। এবার বিবিসি করে এবং নির্লজ্জের মতো তারপরেতে তারা সাফাইটা গিয়ে দেয় যেটা ভুল ছিল, এটা আমাদের চালানোটা ঠিক হয়নি। এটা গেল একটা। আচ্ছা, এবার কি হলো? বিবিসি নিউজ ইস্যু অন এয়ার অ্যাপোলজি টু ফলস ক্লেম ইসরায়েল টার্গেটিং স্টাফ অ্যান্ড আরব স্পিকার্স
অ্যাট গাজা হসপিটাল। এখানেও অ্যাপোলজি চাইল অন এয়ার, মানে একেবারে স্টুডিওতে বসে অ্যাপোলজি চেয়েছে, আমরা পুরোপুরি দুঃখ প্রকাশ করছি, এটা চেয়েছে। আচ্ছা, গার্ডিয়ান লিখেছে, দ্য গার্ডিয়ান, BBC News apologies for showing image of wrong footballer in rape arrest report. বুঝুন, একজনের ছবি সেবে দিয়েছে আর একজনের নামে, মানে যার ছবি সেবে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তার বিরুদ্ধে একটা অন্য লোকের অভিযোগ এনে রেপ অ্যাকিউজ করে দিচ্ছে তাকে, তারপরে তাকে ক্ষমা চেয়েছে তার কাছে। রাসেল ব্র্যান্ড accuser gets apology from BBC after damning investigation into sexual assault allegation. মানে এই ভদ্রলোক রাসেল ব্র্যান্ড এনার ছবি চেপে দিয়েছিলেন, তারপরে দুঃখ প্রকাশ করতে হয়েছে। সান চেপেছিল বেব সে সরি, BBC forced to apologies after being dubbed propaganda tools for Hamas in furious row for over Gaza documentary. গাজা ডকুমেন্টারি নিয়ে যখন তথ্যচিত্র বানাতে গেছিল, তখন হামাসের প্রোপাগান্ডা নিয়ে একটা ভুল খবর ছেপেছিল, সেই খবরটার জন্য আবার অ্যাপোলজি চেয়েছে। এই অ্যাপোলজি কিন্তু শেষ নেই। এবার শেখ হাসিনার ব্যাপারে কি বলছে বিবিসি শেখ হাসিনার কথোপকথনের যে রেকর্ডিংটির কথা বলেছে সেটা আসল কিনা তা আমরা নিশ্চিত নই, তবে কোনো অবস্থাতেই উক্ত রেকর্ডিংটি শেখ হাসিনার বেআইনি কোনো উদ্দেশ্যের প্রতিফলন ঘটায় না। তাহলে ছাপবি কেন? তাহলে অডিওটাকে তোরা এখন পাবলিশ করলি কেন, যখন তোরা শিওর নয়? এদিকে আওয়ামী লীগের পক্ষ থেকেও ব্যাপকভাবে এটাকে রিয়াকশন দেওয়া হয়েছে। BBC বাংলায় প্রচারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার নামে কথিত পুনরাবৃত্তি 2016 সালে গুলশানের হোলি আর্টিজান বেকারি জঙ্গি দমনে পরিচালিত অপারেশনের থান্ডারবোল্ট এর নির্দেশনা পুনরাবৃত্তি গত জুলাই বলে দাবি করা হচ্ছে। তো এই সংস্থার কোনো ক্রেডিবিলিটি আছে বলুন? এই সংস্থার কোনো ক্রেডিবিলিটি নেই। আপনি আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে নানান কথাবার্তা বলে যান, পান থেকে চুন খসলে আমাদের বকাঝকা করে একেবারে পুরো কাদা মাখামাখি করিয়ে দেন, কিন্তু এই সমস্ত বড় বড় মিডিয়া হাউস যারা রয়েছে তাদের বিরুদ্ধে আপনারা কেন প্রশ্ন তোলেন না? আপনার বিপক্ষতে থাকতে পারেন, বিপক্ষ দলে থাকতে পারেন। আজকে শেখ হাসিনার নামে বলছে, কাল কিন্তু আপনার নামে বলবে, তখন আপনার গায়ে লাগবে। এখন আপনার গায়ে লাগছে না, কারণ উনি তো শেখ হাসিনার সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই, আপনি প্রতিপক্ষ। তাই আপনি ডক্টর ইউনূস কিছু বলছেন না, আপনি মুখ চুপ করে রয়েছেন। আপনি অবশ্য আজকাল মুখ চুপ করেই থাকেন, মুখ চুপ করে থাকুন। মুখ চুপ করে থাকা আপনার কাছে কিন্তু মঙ্গলময়। আপনি বেশি কথা বললে বেশি অসুবিধার মধ্যে পড়ে যাবেন। তো যাই হোক, শেখ হাসিনাকে মানে জব্দ করতে না পেরে ডিপ স্টেট এবং আমাদের আমেরিকার তো অংশ ডিপ স্টেট একেবারে উঠে পড়ে লেগেছে। কারণ এটা পরিষ্কার হচ্ছে যে আওয়ামী লীগ ফিরে আসার মতো অবস্থায় চলে এসছে, যে কোনো দিন আওয়ামী লীগ ফিরে আসবে। তাই আওয়ামী লীগকে আটকানোর জন্য যেভাবে হোক শেখ হাসিনার নামে একটা অপপ্রচার করো। সেই অপপ্রচারের অংশ হচ্ছে এইটা। আপনি দেখে রাখবেন, এই যে ক্ষমাটা চেয়েছে এটা কিন্তু মানে সব নয়। এরপরে কিন্তু শেখ হাসিনার হয়ে, আমার কথা মিলিয়ে নেবেন, এরপরে নিজেদের পাপস্খলন করার জন্য শেখ হাসিনার হয়ে এরা আবার একটি ভিডিও করবে। ভিডিও করে বলবে যে পূর্বের যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা ওটা মিথ্যা বলে প্রমাণিত হওয়ায় আমরা সত্যি ঘটনাটা তুলে ধরলাম। দেখে নেবেন হবে কিনা। আর যখন উনি প্রধানমন্ত্রী হিসেবে আসবেন, যখন বাংলাদেশে যখন বসবেন সিংহাসনে,
তখন তো বিবিসি এসে পায়ে লুটিয়ে পড়বে। পুরো বাংলাদেশ ব্যান করে দিক বিবিসিকে, মজা বুঝে যাবে। যদি বিবিসিকে বাংলাদেশে ব্যান করে দেয়, একটা রাষ্ট্রে যদি ব্যান করে দেয়, অনেকগুলো রাষ্ট্র ব্যান করে দিয়েছে, অনেক রাষ্ট্র, ভিয়েতনাম, মালয়েশিয়া, তারপর আপনার উরুগুয়ে, তারপর কেনিয়া, বসনিয়া, এরকম প্রচুর রাষ্ট্র আছে যারা এই বিবিসিকে ব্যান করে দিয়েছে, কারণ তাদের শাসক দলের বিরুদ্ধে পয়সা খেয়ে, বিশ্বের থেকে পয়সা খেয়ে শাসক দলের বিরুদ্ধে এই সমস্ত অপপ্রচার করে বেড়ায়। এখানে কি ইউনূস টাকা দিয়েছে, কে টাকা দিয়েছে আমি জানি না, কিন্তু বিবিসি এটা করেছে সেটা সম্পূর্ণ অনৈতিক এবং মানে ক্ষমা চাওয়ার যোগ্য। এরা যদি ক্ষমা না চায় তাহলে পরে এই সাংবাদিকতার মান কিন্তু নিয়ে প্রশ্ন উঠে যাবে। এরা নিরপেক্ষ সাংবাদিকতার কথা বলে না, এই সাদা চামড়ার লোকেরা, আমরা সাদা চামড়ার লোকেরা কিছু বললো তো আমরা ধেই ধেই করে নাচতে লেগে গেলাম যে ওরা ঠিক আর আমরা ভুল। আসলে সাদা চামড়ার লোকেরা চিরকাল আমাদের চাবুকের তলায় রাখার চেষ্টা করেছে, আজও চাইছে, সেটা আমরা বুঝি না। সাহেবের দেশে গিয়ে আমরা কাজ করতে চাই, আমরা সাহেবের গোলামি করতে এখনো ভালোবাসি। সবার সেই ক্ষমতা নেই যে চাকরি ছেড়ে দিয়ে চলে আসবে, কিন্তু আমরা যাই তো। ওখানে গিয়ে পেট্রোল পাম্পে কাজ করতে পারলেও বলবে যে আমি আমেরিকায় আছি, এটাই হয়। তখন আর যাই হোক, সে সমস্ত কথা বলে আর ভিডিওকে লম্বা করে লাভ নেই। তবে এটা ঠিক, শেখ হাসিনার যদি আসার সময় না হতো, যদি শেখ হাসিনা সত্যিই ওরকম গাড্ডায় পড়ে থাকতেন, তাহলে বিবিসি এই রিপোর্টটা করতো না। এই বিবিসি এই রিপোর্টটা করার অর্থ হলো শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল হয়ে উঠেছে, তাই তাকে এই মানে কর্নার করার জন্য, রাজনৈতিক দিক দিয়ে তাকে কর্নার করার জন্য এই পয়সা খাইয়ে এই রিপোর্টটা, যেই পয়সা খাওয়ার না কেন, এই রিপোর্টটা প্রকাশিত করা হয়েছে এবং বিশ্বময় ছড়ানোর ব্যবস্থা, ভারতের ব্যবস্থা করছে। মোদিজি নিজের এক্সপিরিয়েন্স লাগিয়ে নিজের ক্ষেত্রে কি হয়েছিল সেটাকে কাজে লাগিয়ে দেখিয়ে তিনি এদেরকে আবার নগ্ন করে ছেড়ে দেবেন। এটা আপনারা দেখে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আপনারা মন খারাপ করবেন না এবং আপনারা কখনো ভাববেন না যে শেখ হাসিনা ফিরে আসার মতো সম্ভাবনা নেই, বরং এটা ভাববেন শেখ হাসিনা আসার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে বলে এরা এইটা করছে।